হ্যালো ভিউয়ার্স, একজন মুভি লাভার হিসেবে আমার দেখা সবচেয়ে রোমাঞ্চকর, অলৌকিক এবং গায়ে কাঁটা দেওয়ার মতো সিনেমা, যার নাম কান্তারা। যেই সিনেমায় রয়েছে ভয়, রহস্য, গুজবাম্পস এবং মানুষের মধ্যে বাস করা দেবতা। তাহলে চলুন শুরু থেকে শুরু করি। গল্প শুরু হয় 1847 সালের এক রাজার হাত ধরে, যার ধন সম্পদ, সন্তান, সুন্দরী বউ সবই ছিল, শুধু ছিল না মনের ভেতরের শান্তি। যার জন্য সে বিভিন্ন তীর্থস্নান এবং গরিব ভোজন সব কিছুই করে দেখেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাই সে একা বেরিয়ে পড়ে নিজের শান্তির খোঁজে। সে বিভিন্ন মন্দিরে যায়, বিভিন্ন তীর্থস্থানে যায়, কিন্তু কোথাও শান্তি পায় না। হতাশ হয়ে সে জঙ্গলে চলে যায়। হঠাৎ সে একটা ঘুংরুর শব্দ পায়। তার মনে হয় যেন তার মা বাবা তাকে ডাকছে। সে এগিয়ে গিয়ে একটি পাথরের মূর্তি দেখতে পায় এবং সেখানে সে তার অস্ত্র ফেলে দেয় এবং তার চোখ জলে ভরে আসে। সে এতদিন যে শান্তি খুঁজছিল, অবশেষে সে তা একটি পাথরের ভেতরে পেল, যা তার মায়ের মমতা এবং তার পিতার আশীর্বাদের মতন। পাথরের মূর্তিটি ছিল একটি গ্রামের পাঞ্জুরলি দেবের মূর্তি। রাজা মূর্তিটি তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু গ্রামবাসীরা অস্বীকার করেন। ঠিক তখনই গ্রামবাসীর মধ্যে একজনের ভেতরে পাঞ্জুরলি দেব ভর করে। পাঞ্জুরলি দেব রাজাকে জানায়, যদি রাজা দেবকে নিয়ে যেতে চায় এবং সুখ শান্তি সব চায়, তবে তার বিনিময়ে পাঞ্জুরলি দেবের শব্দ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত সমস্ত জমি রাজার গ্রামবাসীকে দান করতে হবে। রাজা রাজি হয় এবং রাজা পাঞ্জুরলি দেবকে রাজমহলে নিয়ে আসে এবং এরপর থেকে রাজার জীবন সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে ওঠে। এভাবে গ্রামের দেব হয়ে যায় রাজার এবং রাজার জমি হয়ে যায় গ্রামবাসীর। তখন থেকেই রাজার মহলে প্রতি বছর পাঞ্জুরলি দেবের উৎসব হয়। আশা করি এই পর্যন্ত বুঝতে কোনো আপনাদের অসুবিধা হয়নি। এরপর গল্প মোড় নেয় বেশ কিছু বছর পরে, 1970 সালের দিকে। রাজার মহলে উৎসব শুরু হয়। কোলা নৃত্য দেখবার জন্য সকলে একত্রিত হয়। এখানে কোলা নৃত্য সম্বন্ধে আপনাদের বলে রাখা দরকার। কোলা নৃত্য হলো কর্ণাটকের তুলনাড়ু এবং মানেলারুর কিছু অংশ থেকে দেব বা দৈব উপাসনায় ব্যবহৃত অ্যানিমিস্ট নাচ। বরাহ অবতারের নাচের মাধ্যমে দৈব আত্মাকে ডাকা হয় এবং স্থানীয় দেবতাদের সম্মানে এই নাচ পরিবেশন করা হয়। মানুষের বিশ্বাস, নাচের সময় যে নাচ করে তার ভেতর দেবতা ভর করে। যার শরীরটা মানুষের মতো হলেও মাথাটা ভয়ঙ্কর দেখতে বড়ার মতো। নিয়ম আছে, এই দেবতার ভর যে ব্যক্তির মধ্যে আসে, পরবর্তীকালে তা তারই পরিবারের মধ্যে আবদ্ধ। মানে বলা যায়, যার মধ্যে দেবতা ভর করে তার বংশধরের মধ্যেই পরবর্তীতে দেবতা ভর করবে, যা কিনা বংশ পরম্পরা এগিয়ে চলে। বর্তমান সময়ের রাজারা দুই ভাই, যার মধ্যে এক ভাই খুবই লোভী এবং স্বার্থপর। সে তার পূর্বপুরুষের দেওয়া কথা ভুলে গিয়ে সমস্ত জমি ফেরত চায়, কিন্তু রাজার অন্য ভাই তাতে সহমত দেয় না। শুরু হয় কোলা নৃত্য। সেই ব্যক্তির মধ্যে পাঞ্জুরলি দেবতা ভর করে, যিনি আবার আমাদের গল্পের হিরো শিবার বাবা। লোভী রাজা পাঞ্জুরলি দেবতার কাছে জমি ফেরত চায়। দেবতা জানায় জমি তার পূর্বপুরুষ গ্রামবাসীদের দান করে গেছেন, যা আর ফেরত হবে না। আর যদি তারা সেই জমি ফেরত নেয়, তাহলে তাদের সংসারে নেমে আসবে অশান্তি। একথা শুনে লোভী রাজা রেগে গিয়ে কোর্টে যাবার ভয় দেখায়। দেবকে অপমান করে বলে যে জমি ফেরত না দেওয়ার কথা দেব বলছে নাকি দেবরূপী নর্তকী বলছে। একথা শুনে দেব খুব অপমানিত এবং ক্ষুব্ধ হয়ে বলে, যদি আজ রাতের পর তাকে আর দেখতে পাও, তাহলে ভেবো কথাটা নর্তকী বলছে, আর যদি তাকে আর দেখতে না পাও, তাহলে ভেবো দেব বলছে। এই বলে সে ছুটে জঙ্গলে চলে যায় এবং তার পেছনে তার ছেলে শিবাও ছুটে জঙ্গলে গিয়ে তার বাবা তথা পাঞ্জুরলি দেবকে অদৃশ্য হয়ে যেতে দেখে। তারপর কোনোদিনও তাকে আর দেখা যায়নি। কিছুদিনের মধ্যেই লোভী সাহেব কোর্টের সিঁড়িতেই রক্তবমি করে মারা যায়। এভাবেই সেই গ্রামের এবং জঙ্গলের রক্ষা পাঞ্জুরলি দেব করে আসছে। গল্প এখন অনেকটা এগিয়ে যায়, চলে যায় 1990 সালের দিকে। গ্রামে পাঞ্জুরলি দেবের উৎসব। লোভী সাহেবের ছেলে বড় হয়ে নতুন সাহেব হয়েছে, জমিদার দেবেন্দ্র, যাকে দেখে ভদ্র এবং নির্লভ ব্যক্তি মনে হয়। শিবাও বড় হয়ে গেছে এবং সে তৈরি হয়েছে নেশাখোর আওয়ারা একজন ছেলে, যে কিনা প্রতি বছর উৎসবে মহিষ দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়।
অনুষ্ঠানের অর্গানাইজার সাহেবের চামচারা চিটিং করে প্রথম স্থান অধিকার করে এবং শিবা তাতে খুবই রেগে যায়। শুরু হয়ে যায় তাদের মধ্যে মারামারি। শিবা প্রথমে মার খেলেও পরে শত্রুদের খুব মারে। এই ঘটনা জমিদার দেবেন্দ্র শুনতে পেলে তিনি সব সমস্যার সমাধান করে প্রথম পুরস্কার শিবার হাতে তুলে দেয় এবং তাদের পছন্দের খাবারও দেয় আর কলা নৃত্যের জন্য কিছু টাকাও দেয়। আগে শিবার বাবা কলা নৃত্য করতেন, কিন্তু তার বাবা অদৃশ্য হওয়ার পর নিয়ম অনুযায়ী শিবার তা পালন করা উচিত। কিন্তু তার বাবাকে অদৃশ্য হতে দেখার পর থেকে তার আর ভূতাকলা করার ইচ্ছে বা সাহস কোনোটাই শিবা পায়নি। এছাড়াও নিয়ম আছে যে ভূতাকলা করবে তাকে সম্পূর্ণরূপে দেবের প্রতি নিষ্ঠাবান এবং আচার নিয়ম ও খাবারের বিভিন্ন নিয়ম মানতে হবে। কিন্তু তোমাদের আগেই বলেছিলাম শিবা একজন নেশাখোর, সে বনে শিকার করা মাংস খায়, তাই এই কলা নৃত্য তারই জেঠুর ছেলে গুরুয়া করে থাকে। এদিকে শিবা জমিদারের বিভিন্ন ছোটোখাটো কাজ করে দেয়। বিনিময়ে জমিদার তাকে দামি মদ ও কিছু উপহার দিয়ে থাকে। যেহেতু শিবা আওয়ারার মতো ঘুরে বেড়ায় এবং জমিদারের বিভিন্ন কাজ করে, তার মা এসব পছন্দ করে না, তাই তার মা শিবা সমেত কখনো কখনো তার বন্ধুদেরও পিটিয়ে দেয়। এখানে আমরা কৈলাস নামে একটি ঘর, যা একটি লম্বা গাছের উপর তৈরি, তা দেখি। এই কৈলাসের নিচেই শিবাদের আড্ডা ও শিকার করা মাংস রান্না করার জায়গা। কখনো কখনো শিবা এই কৈলাসেই ঘুমিয়ে থাকে। এরপর আমাদের পরিচয় হয় একজন রাফ অ্যান্ড টাফ ফরেস্ট অফিসারের সাথে, যার নাম মুরলি, যে গ্রামে নতুন এসেছে, যে এতই রাগী যে অন্যায় দেখলে এবং দোষীদের ধরতে পারলেই উদম কেলানি দেয়। যেহেতু মুরলি নতুন এসেছে, তাই এই গ্রামে ভূতাকলা এবং গ্রামের নিয়ম কানুন সম্বন্ধে কোনো আইডিয়া তার নেই। মুরলি একজন সৎ এবং সাহসী অফিসার। তাই একদিন কলার জন্য যখন গ্রামের লোকেরা বন থেকে পাতা ও কাঠ কেটে নিয়ে যাওয়ার সময় অফিসার মুরলি তাদের বাধা দেয়। সেই মুহূর্তে শিবা ও মুরলির বচসা হয়। শিবা বলে, আমাদের বন থেকে কে আমাদের কাঠ পাতা নিয়ে যেতে বাধা দেয় আমিও দেখব। এরপর থেকে শিবা ইন্সপেক্টরের শত্রুতে পরিণত হয়। যেহেতু দিনে পুলিশের পেট্রোলিং চলে, তাই তারা রাতেই শিকার করে। শিবা ও তার সঙ্গীরা একদিন রাতে শিকার করতে গেলে শিবা বড় আকারের একটি বরাহকে দেখতে পায়, যা কিনা পাঞ্জলি দেবেরই প্রতিরূপ ছিল। সে এটা দেখে খুব ভয় পেয়ে যায়, আর এই বরাহকে সে ছাড়া অন্য কেউ কখনো দেখতেও পায় না। শিবা খুব সাহসী হলেও এই বরাহকে সে খুব ভয় করে। সে এতই ভয় পায় যে কখনো এটাকে দেখার পর তার বেদম জ্বর আসতো। এরপর শুরু হয় কলা অনুষ্ঠান। অনুষ্ঠানে গ্রামের এক ব্যক্তি বাজি ফাটালে বনের পশু পাখির অসুবিধার কথা ভেবে অফিসার মুরলি বাজি ফাটাতে বাধা দেয়। শিবা তার বিরোধিতা করলে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে চলে যায়। জমিদার কোনো মতো ব্যাপারটা সামলে অফিসার মুরলিকে সেখান থেকে পাঠিয়ে দেয়। ব্যাপারটা সেখানেই মিটে যায়। শিবা লীলা নামে একটি মেয়েকে ছোটবেলা থেকেই পছন্দ করে। সে কিছুদিন আগেই ফরেস্ট অফিসারের ট্রেনিং নিয়ে গ্রামে ফিরেছে। শিবা বহুদিন ধরেই লীলার পেছনে ঘোরে, কিন্তু লীলা তাকে সেভাবে পাত্তা দেয় না। যেহেতু শিবার জমিদারের সাথে ভালো সম্পর্ক, তাই লীলার বাবা শিবাকে অনুরোধ করে সে যেন লীলাকে গ্রামের ফরেস্ট ডিপার্টমেন্টে জয়েন করিয়ে দেন। শিবার কথায় জমিদার লীলাকে অফিসার মুরলির আন্ডারে জয়েন করিয়ে দেয়। এই ঘটনার পর থেকে লীলাও শিবাকে পছন্দ করে এবং দুজনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। লীলার ডিউটির প্রথম দিনেই অফিসার মুরলি এবং অন্য অফিসারদের সাথে তারই গ্রামে সার্ভে করতে আসে। অ্যাকচুয়ালি মুরলি এখানে লীলাকে ঢাল হিসাবে ব্যবহার করেন, কারণ লীলা যেহেতু গ্রামেরই মেয়ে, তাই তার কথা সবাই শুনবে ভেবে। সরকার জঙ্গলটাকে রিজার্ভ ফরেস্ট করতে চায়, কিন্তু গ্রামবাসীরা সাপোর্ট ও পেপার সাইন কিছুই করতে চায় না। কিন্তু মুরলি গ্রামে এসে এক প্রকার জোর করেই মাটি খুঁড়ে সুধাকরের সাপোর্টে তার বসিয়ে দেয়।
গ্রামবাসীরা তাদের আটকাতে চেষ্টা করলে সুধাকরের লোক শিবার মায়ের ওপর হাত তোলে। শিবা খবর পাওয়া মাত্র ছুটে এসে তাদের সকলকে মারতে থাকে। সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে গেলে অফিসার মুরলি শিবাকে গান পয়েন্ট করে শুট করে এবং গুলি শিবার কান ছুঁয়ে বেরিয়ে যায়, যা মুরলির ওয়ার্নিং ছিল। এরপর অফিসাররা শিবাকে বেঁধে কাজ কমপ্লিট করে। সব শেষ হয়ে গেলে শিবা ও গ্রামবাসী সকলে মিলে লীলাকে দোষারোপ করে, কারণ সে গ্রামের বিরুদ্ধে গিয়ে অফিসারদের সাহায্য করেছে। কিন্তু লীলা সবকিছু তার কাজ বাঁচানোর জন্য করেছিল। রাতে লীলা শিবাকে খাওয়াতে গেলে সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং খোঁড়া গর্ত বন্ধ করতে থাকে। এই খবর দেবেন্দ্র শুনলে সে একজন উকিল আনে সমস্ত পেপারস লিগালি তৈরি করবে বলে। গ্রামবাসী সকলে দেবেন্দ্রর বাড়িতে আসে এবং ভিড় জমে যায়। এই সময় শিবার গ্রুপের একজন এক্সাইটমেন্টে জমিদারের বাড়িতে ঢুকে পড়ে। তখন জমিদারের লোক তাকে থাপ্পড় মেরে বের করে দেয়, কারণ জমিদার এবং তাদের লোকেরা গ্রামের সকলকে ছোট জাতের লোক হিসেবে দেখত, যেমনটা আপার ও লোয়ার কাস্টের ক্ষেত্রে হয়। যার ফলে জমিদার গ্রামের কারো বাড়িতে প্রবেশ করতো না এবং গ্রামের কেউ জমিদারের উঠোন মারাতে পারতো না। এই ঘটনার পর জমিদার শিবাকে মদ খাওয়ায় এবং তারপর তাকে নিয়ে যায় জঙ্গলে, যেখানে একজন মহিলা জমিদারের জন্য তৈরি থাকতো। ঠিক এই সময় শিবা আবার সেই দৈবর দেখা পায় এবং ভয়ে পালায়। যাই হোক, এরপর শিবা ও জমিদার মুরলিকে গ্রাম থেকে তাড়ানোর জন্য বনে আরও বেশি শিকার ও কাঠ কাটার ফন্দি আটে, যেন উপর মহলের চাপে মুরলি ট্রান্সফার হয়ে চলে যায় অন্য কোথাও। বাড়তে থাকে শিকার ও কাঠ চুরি। এরকম কাণ্ড দেখে সুধাকর মুরলিকে টিপ দেয় শিবা ও তার গ্যাংকে ধরার। মুরলি দ্রুত তার টিম নিয়ে জঙ্গলের পথে রওনা দেয়। দুর্ভাগ্যবশত শিবাদের কাটা গাছ অফিসারদের গাড়ির ওপর পড়ে যায় এবং বড় দুর্ঘটনা ঘটে, যা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। ফলে দেবেন্দ্র শিবা ও তার বন্ধুদের কয়েকদিনের জন্য জঙ্গলে গা ঢাকা দিতে বলে, কারণ ফরেস্ট অফিসারের ওপর অ্যাটেম্প্ট টু মার্ডার কেসে যে কোনো মুহূর্তে তাদের অ্যারেস্ট করতে পারে। জমিদারের নির্দেশে তারা বেশ কিছুদিন এইভাবে জঙ্গলে কাটায়। একদিন রাতে জঙ্গলে শিবা আবার অলৌকিক শক্তি অনুভব করে এবং বরাহ অবতারের দর্শন পায়। ভয়ে সে পালায়। এরপর একদিন তারা সবাই নিজের নিজের পরিবারের সাথে দেখা করার জন্য যায়। শিবা লীলার সাথে দেখা করতে গেলে কোনোভাবে সে পুলিশ তথা ফরেস্ট অফিসারের হাতে ধরা পড়ে এবং পুলিশ এমন ব্যবস্থা করে যেন শিবা আর বেল না পায়। এরপর দেবেন্দ্র একদিন জঙ্গল পথে যাবার সময় গুরুয়াকে দেখলে সে তার গাড়িতে তাকে তুলে নেয়, যা রাস্তায় হাঁটা মাধব দেখে নেয়। দেবেন্দ্র তার সমস্ত জমি গুরুয়াকে ঘুরিয়ে দেখিয়ে তার মধ্যে থেকে 5 একর জমি অফার করে, যার বিনিময়ে গুরুয়াকে শুধু গ্রামের ভূতাকলাতে বলতে হবে গ্রামের সব জমি যেন গ্রামবাসীরা দেবেন্দ্রকে হ্যান্ড ওভার করে, যা তারই পূর্বপুরুষ গ্রামবাসীকে দিয়েছিল। গুরুয়া অবাক হয়ে বলে, সেই সময় পাঞ্জুর্লি দেব আমায় ভর করে, তখন যা বলে সব পাঞ্জুর্লি দেব বলে। এই শুনে দেবেন্দ্র বলে, পাঞ্জুর্লি দেব তো কিছু সময়ের জন্য তোমায় ভর করে, তারপর তো তুমি জ্ঞান ফিরে পাও, তখন তুমি এই কথা বলে দিও। গ্রামবাসীরা থোড়াই অত বুঝবে, তুমি বলছো না দেব বলছে। অর্থাৎ এতক্ষণে আমরা যাকে ভালো মানুষ ভাবছিলাম সেই হলো আসল ভিলেন। সে একদম তারই বাবার মতো লোভী। গুরুয়া রাজি না হলে দেবেন্দ্র তাকে পেটে ছুরি মেরে খুন করে এবং রাত হলে তার দেহ দেবের মন্দিরের সামনে ফেলে দিয়ে যায়। গ্রামবাসীরা এমন অবস্থা দেখে খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে শিবাকে পাঞ্জুর্লি দেব স্বপ্নে দেখায় সে কাঁদছে, তার কারণ পাঞ্জুর্লি দেব যাকে ভর করে তারই খুন হয়েছে। শিবা কিছু বুঝতে পারে না। পরদিন দেবেন্দ্র গুরুয়াকে শ্রদ্ধাঞ্জলি দিতে তার বাড়ি পৌঁছে যান এবং প্রথমবারের জন্য গ্রামের কোনো বাড়িতে সে খালি পায়ে প্রবেশ করেন, যা খুবই অস্বাভাবিক একটি ব্যাপার, যার জন্য দেবেন্দ্রর প্রতি গ্রামবাসীর সম্মান আরও বেড়ে যায়। দেবেন্দ্র গুরুয়ার মৃত্যুর জন্য ফরেস্ট অফিসারকে দায়ী করে, সব গ্রামবাসীকে তার বিপক্ষে করে দেয়। ইতিমধ্যে মুরলি দেবেন্দ্রর জমি কারচুপি করার খবর পায়, ফলে মুরলির মধ্যে প্রতিবাদী সত্তা জেগে ওঠে এবং সে যেভাবে হোক সেভাবেই জমি ফিরিয়ে দিতে হবে গ্রামবাসীদের এমন প্রতিজ্ঞা করে। যেখান থেকে বোঝা যায় যে মুরলি একটু রাগী টাইপের হলেও সে কিন্তু গ্রামবাসীর ভালোই চায়।
রাতে মদ খাওয়ার সময় এই বিষয়ে আলোচনার সময় দেবেন্দ্রর একজন লোক যে কিনা মুরলির ওখানে উপস্থিত ছিল, সে চালাকি করে দেবেন্দ্রকে কল করে ফোনের রিসিভার নামিয়ে দেয়, যার ফলে দেবেন্দ্র সব কথা জানতে পেরে যায় এবং সতর্ক হয়ে যায়, কারণ এই কথা সকলে জানতে পারলে অনর্থ হয়ে যাবে। তাই দেবেন্দ্র সিদ্ধান্ত নেয় শিবাকে বেলে বের করে মুরলির বিপক্ষে উস্কে দেবে সে। কিন্তু ফোনের রিসিভার নামানো দেখে মুরলিও সব বুঝতে পারে এবং সেও সতর্ক হয়ে যায়। প্ল্যান মাফিক দেবেন্দ্র শিবা ও তার বন্ধুদের জেল থেকে বের হতেই মদ ও মাংস খাওয়ার জন্য সেদিন রাতেই তাদের বাড়িতে ডাকে এবং সেখানে সে শিবাকে বোঝায় তার খুড়তুতো ভাই গুরুয়ার মৃত্যুর জন্য মুরলি দায়ী। এই কথা শুনে শিবা চরম রেগে মুরলিকে মারতে বেরিয়ে পড়ে এবং দেবেন্দ্র তার লোক পাঠায় যেন মুরলিকে হত্যা করার পর তারাও যেন শিবাকে খুন করে। কিন্তু যাওয়ার আগে শিবা মাধবের দোকানে তরোয়াল ধার দেওয়ার জন্য আসে। মাধব ও শিবা গাঁজা সেবন শুরু করে এবং মাধব জানায় সেদিন জঙ্গল পথে সে যাবার সময় গুরুয়াকে দেবেন্দ্রর গাড়িতে যেতে দেখেছিল, কিন্তু ফেরবার সময় রাতে দেবেন্দ্র একাই ফেরে আর সেই রাতেই গুরুয়া খুন হয়। মাধবের এই কথা সেখানে উপস্থিত দেবেন্দ্রর লোকেরা শুনে নেয়। শুনে নিয়ে হাতিয়ার নিয়ে শিবাকে মারার জন্য প্রস্তুত হয়। এতক্ষণে শিবা মনে মনে একের পর এক ঘটনা মেলাতে শুরু করে এবং সে আসলেই বুঝতে পারে এসবের পেছনে দেবেন্দ্ররই হাত আছে, এমনকি তার ভাই গুরুয়াকেও সেই হত্যা করেছে। এখানে শিবা ও দেবেন্দ্র লোকের মধ্যে অসাধারণ চোখে প্রশস্তি দেবার মতো একটা ফাইট হয়। শিবা নেশা থাকা অবস্থাতেও সবাইকে মেরে তাড়িয়ে দেয়। শিবা এবার মাথা ঠান্ডা করে সোজা পৌঁছে যায় দেবেন্দ্রর বাড়িতে। সেখানে কোনো রকম দ্বিধা না করেই জমিদারের ডিনার টেবিলে গিয়ে বসে সে। জমিদারকে তার প্ল্যান মনে করিয়ে দিয়ে ইনডিরেক্টলি বলে গ্রামবাসীদের জমি ফিরিয়ে দিতে, না হলে অনর্থ ঘটবে। সতর্কবার্তা দিয়ে যাবার সময় রাস্তায় শিবা আবার পাঞ্জুলি দেবকে দেখে ভয়ে বাইক থেকে পড়ে যায়। সে দেখতে পায় ঘুঙরু পরা এক বরাহকে, মানে পাঞ্জুলি দেব তার রূপ নিয়ে এসেছে। শিবা তার পিছু নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ছোটবেলায় তার বাবা অদৃশ্য হয়ে গিয়েছিল এবং তখনই শুনতে পায় দেবের সেই অলৌকিক আওয়াজ। তিনি শিবাকে সমস্ত অপকর্ম ছেড়ে দেব উপাসনায় মুগ্ধ হতে বলে। এদিকে মুরলি পুরো টিম নিয়ে জমিদারের সমস্ত প্ল্যান গ্রামবাসীদের জানিয়ে দেয়। গ্রামবাসীরা বিশ্বাস করে না। মুরলি তাদের বোঝায় যে যদি এই জঙ্গল সরকারের কাছে রিজার্ভ ফরেস্ট হিসাবে আসে, তা সে সরকারের কাছে আবেদন করে তাদের জায়গা ফিরিয়ে দেবে। ইতিমধ্যে শিবা সেখানে উপস্থিত হয় এবং সমস্ত গ্রামবাসীকে জমিদারের কুকর্মের কথা বলে এবং এও বলে যে দেবেন্দ্র তার ভাই গুরুয়াকে হত্যা করেছে। এই প্রথমবার শিবা মুরলিকে সমর্থন করে এবং তার পাশে এসে দাঁড়ায়। শিবা পুরনো সমস্ত ঝামেলা ভুলে যাওয়ার অনুরোধ করে এবং ক্ষমা চায়। মুরলি এক কথাতে রাজি হয়ে দেবেন্দ্রর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কিন্তু এতক্ষণে দেবেন্দ্র তার লোকজন নিয়ে গ্রামবাসীদের মারতে সেখানে এসে পৌঁছে যায়। শুরু হয় গ্রামবাসী বনাম জমিদার দেবেন্দ্রর লোকেদের লড়াই। দেবেন্দ্র সব কিছু দূরে বসে দেখছিল। এর মাঝে মুরলি যতটা সম্ভব গ্রামবাসীদের সাহায্য করছিল। জমিদার বসে বসে বেছে গ্রামবাসীদের গুলি করে মারছিল। জমিদার একটা ছোট বাচ্চাকে মারার দায়িত্ব সুধাকরকে দেয়। সুধাকর এত ছোট ও পাষণ্ড নয় যে সে তারই গ্রামের বাচ্চাকে শ্যুট করবে। ফলে সুধাকর জমিদারেরই এক লোককে গুলি করে। এই দেখে জমিদার সুধাকরকেও মেরে ফেলে। এদিকে শিবার বন্ধুর মৃত্যু দেখে শিবা প্রচণ্ড রেগে জমিদারকে মারতে গেলে জমিদার দেবেন্দ্রর একজন রক্ষী শিবাকে গলা টিপে ধরে এবং অনেকক্ষণ ধরে গলা টিপে ধরার ফলে এবং খুব মারার ফলে শিবা অজ্ঞান হয়ে যায়। শিবাই যেহেতু গ্রামবাসীর একমাত্র ভরসা ছিল, তাই শিবাকে এরকম অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে জমিদার দেবেন্দ্র নিজের জয় ঘোষণা করেন এবং গ্রামবাসীর সংস্কৃতি ও পাঞ্জুলি দেবের অপমান করতে থাকে। ঠিক তখনই দেব শিবার কাছে এসে প্রচণ্ড জোরে চিৎকার করে, শিবাকে নতুন জীবন দান করে চলে যায়। এবং এরপর এখানে যা সিন রয়েছে তা আমার পক্ষে মুখে বর্ণনা করা সম্ভব নয়, কারণ আমার বর্ণনা মুভির সিনগুলোর সাথে কোনোভাবেই জাস্টিফাই করবে না। যারা এই জিনিসটা দেখে ফিল করবে তাদের গায়ের লোম শিওর খাড়া হয়ে যাবে, পিওর গুজবাম্পস। একটানা 20 মিনিটের এই সিন দেখে
মনে হচ্ছিল সিনেমার নায়ক, স্টোরি রাইটার, ডায়লগ তথা ডিরেক্টর ঋষভ শেট্টির মধ্যে সত্যি সত্যি স্বয়ং দেবের ভর এসেছে। শিবা এখানে জীবন্ত হয়ে ওঠে কারণ তার মধ্যে ছিল গুলিগা দেবের ভর। সিনেমার শুরুতে পাঞ্জুরলি দেব বলেছিলেন, এই চুক্তি যদি কখনো লঙ্ঘন হয় তবে আমি ক্ষমা করলেও গুলিগা দেব কিন্তু ক্ষমা করবে না। শিবা একে একে জমিদারের সমস্ত লোককে মেরে ফেলে। গ্রামবাসীরা ভয় এবং শ্রদ্ধায় হাত জোড় করে। দেব চেঁচিয়ে বলে, এই জমি শুধু গ্রামবাসীর এবং তাদেরই থাকবে। এই বলে একটা তরোয়াল এনে ছুটে এসে জমিদার দেবেন্দ্রর গলা কেটে মেরে ফেলে বিলীন হয়ে যায়। এরপর ঘটনা আরও কয়েক বছর এগিয়ে যায়, যেখানে শিবার বন্ধু শিবার ছেলেকে এই ঘটনা শোনাচ্ছে। মুভি এখানেই শেষ হয়। আশা করি মুভির গল্পটি আপনারা খুব সহজেই বুঝেছেন। এই ছিল এই মুভির গল্প। তো কেমন লাগলো আপনাদের এই পুরো মুভিটির গল্প কমেন্ট বক্সে জানান। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন এবং শেয়ার করুন।